বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন DS7 পেপারটি থেকে সুলতানি যুগে বিশেষ করে মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনাগুলো সম্পর্কে একটু আলোচনা করব এই ভিডিওতে। এবং আলোচনার শেষে এর যে 20 নম্বরের প্রশ্ন উত্তর অনেকের কলেজেও কিন্তু প্রজেক্ট হিসেবে দিয়েছে এবং সাজেশনেও তোমাদের রয়েছে, এই 20 নম্বরের প্রশ্ন উত্তরটি আমি ভিডিওর শেষ দিকে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একটু আলোচনা করব আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের দ্বিতীয় সুলতান। প্রথম সুলতান ছিলেন তার পিতা গিয়াসউদ্দিন তুগলক। 1320 থেকে 25 এই 5 বছর তিনি রাজত্ব করেন। তারপর বঙ্গদেশ জয় করে দিল্লি ফেরার পথে যে মণ্ডপ বানানো হয়েছিল রাস্তার উপরে, সেই মণ্ডপ ভেঙে তার উপরে পড়ে এবং তিনি মারা যান। এই ঘটনাটি ছিল অনেকে বলছে সাজানো। তার ছেলে এই মোহাম্মদ বিন তুগলক ষড়যন্ত্র করে তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন। যদিও এ সম্পর্কে কোনো প্রমাণ নেই, তাই এই সম্পর্কে ব্যাপারটা বিতর্কিত। মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, যদিও সেই সময় তার নাম ছিল জুনা খাঁ। জুনা খাঁ মানে গিয়াসউদ্দিন তুগলকের ছেলে এই জুনা খাঁ পিতাকে হত্যা করে সিংহাসনে বসছেন এবং নাম ধারণ করছেন মোহাম্মদ বিন তুগলক। তিনি 1325 থেকে 51 পর্যন্ত রাজত্ব করছেন, 25 বছর রাজত্ব করছেন। তার এই 25 বছরের রাজত্বকালে তিনি অনেকগুলো পরিকল্পনা নিয়েছিলেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা, এবং এই পরিকল্পনার জন্য তিনি বিখ্যাত যেমন হয়েছেন আবার কুখ্যাতও হয়েছেন। তাই এই পরিকল্পনাগুলো নিয়েই আমাদের আজকে আলোচনা। তো দেখো, মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা জানতে পারি তার যে ঐতিহাসিক ছিলেন, তার রাজসভায় বসেছিলেন তিনি ছিলেন জিয়াউদ্দিন বার্নি। তিনি সমগ্র 320 বছরের সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন। একাধিক ক্রমে তিনি প্রায় 6 জন সুলতানের রাজসভাতে ছিলেন এই জিয়াউদ্দিন বার্নি। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 25 বছর তো ছিলেনই। তা এই জিয়াউদ্দিন বার্নি লিখেছিলেন পরবর্তী সুলতানের আত্মজীবনী ফিরোজ শাহ তুগলকের উপরে, তারিকি ফিরোজ শাহী। এই তারিকি ফিরোজ শাহী থেকে আমরা এই মোহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাগুলো জানতে পারি। প্রথম পরিকল্পনা দোয়াবে রাজস্ব বৃদ্ধি, দ্বিতীয় পরিকল্পনা রাজধানী পরিবর্তন, তৃতীয় পরিকল্পনা তাম্র মুদ্রা প্রবর্তন, চতুর্থ পরিকল্পনা খোরাসান অভিযান, পঞ্চম পরিকল্পনা কারা জল অভিযান। এই দুটো একসাথে আমরা বলি সামরিক সংস্কার তিনি করেছিলেন। তো এই 5টি পরিকল্পনা, তো দেখো প্রথমে যেটা রয়েছে দোয়াবে রাজস্ব বৃদ্ধি। দোয়াব জায়গাটাকে আগে আমাদেরকে বুঝতে হবে। উত্তর ভারতে গঙ্গা এবং যমুনা নদী এর যে মধ্যবর্তী যে অংশ, সেই অংশকে দোয়াব বলে। দোয়াব কথার মানে হচ্ছে দুটি আব, দুটি জলধারা, দুটি জলধারার মাঝের অঞ্চলকে দোয়াব বলে। তা এই গঙ্গা এবং তার শাখা নদী যমুনা তার মধ্যবর্তী এই দোয়াব অঞ্চল, সেই দোয়াবে তিনি রাজস্ব বৃদ্ধি করেছিলেন। যদিও ভারতবর্ষে আরেকটি দোয়াব অঞ্চল খুব বিখ্যাত ছিল এই সুলতানি যুগে, সেটি দক্ষিণ ভারতে তুঙ্গাভদ্রা এবং কৃষ্ণা নদীর মাঝের যে দোয়াব অঞ্চল, যাকে আমরা বলি রায়চুর দোয়াব। এই দোয়াব ছিল কিন্তু সেই সময় এই মোহাম্মদ বিন তুগলকের সময়ে দক্ষিণ ভারতে বিজয়নগর হিন্দু রাজ্য এবং পাশে বাহমনি মুসলিম রাজ্য, এদের মধ্যে এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধ চলছিল। অর্থাৎ সুলতানের এখতিয়ারে ছিল না দক্ষিণ ভারতের রায়চুর দোয়াব, তারও এখতিয়ারে ছিল এই উত্তর ভারতে গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চল। তা সুলতান দেখলেন যে এই অঞ্চল গঙ্গা নদী বিধৌত হওয়ার কারণে নদী উপত্যকার পলি খুব উর্বর এবং ভালো ফসল হয়, কৃষকরা সচ্ছল, তাই তিনি কিছু অতিরিক্ত কর বা রাজস্ব তাদের উপর ধার্য করেছিলেন। কিন্তু সমস্যা যেটা হয়, ওই বছর সেখানে বৃষ্টি হয়নি, ফসল হয়নি, খরা দেখা দেয়, মহামারী দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়। তারপর সুলতানের যে রাজস্ব কর্মচারী যখন রাজস্ব আদায় করতে আসে সেই দোয়াব অঞ্চলে, তখন তাদের উপরে অত্যাচার করা হয় কৃষকদের উপরে। কৃষকরা তখন তাদের জমি জমা ছেড়ে, অর্থাৎ এই দোয়াব অঞ্চল ছেড়ে তারা পালিয়ে যায়। এই ঘটনা যখন সুলতানের কানে পৌঁছায়, সুলতান তক্ষুনি এই রাজস্ব বৃদ্ধি বাতিল করে দেন এবং কৃষকরা যাতে আবার পুনরায় চাষবাস করতে পারে তার জন্য তিনি তকভি ঋণ তাদেরকে প্রদান করেন। তাদেরকে বীজ ধান দিয়ে সাহায্য করেন, গরু বলদ লাঙল দিয়ে সাহায্য করেন এবং নানাভাবে উৎসাহ দিতে থাকেন। এবং এই সমগ্র বিষয়টা পরিচালনা করার জন্য তিনি কৃষি বিভাগ তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের কারণে শুধুমাত্র দোয়াবের এই রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা শেষ পর্যন্ত বানচাল হয়ে যায়। যে জায়গা থেকে তার রাজস্ব বৃদ্ধি অর্থাৎ রাজস্ব আসার কথা ছিল বেশি পরিমাণে,
সেখানে আরও বিপরীতভাবে দেখা যাচ্ছে যে সুলতান অনেক টাকা সেখানে কিন্তু দিতে হচ্ছে সেই দোয়াব অঞ্চলকে আবার পুনরায় সমৃদ্ধ করার জন্য। রাজকোষ থেকে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে, কৃষি ঋণ দিতে হয়েছে, আলাদা কৃষি দপ্তর তৈরি করতে হয়েছে। এই কারণে দোয়াবের এই রাজস্ব বৃদ্ধি যেমন তার জনপ্রিয়তা নষ্ট করছে, তেমনি সাম্রাজ্যের যে রাজকোষের যে অর্থ সেটা অনেকটা ধ্বংস হচ্ছে। পরেটা আমরা দেখব যে রাজধানী পরিবর্তন। তা মোহাম্মদ বিন তুগলকের 5টি পরিকল্পনার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে রাজধানী পরিবর্তন। তা দেখো, সুলতানি যুগের প্রথম দিক থেকেই যদি আমরা ধরি 320 বছরের সুলতানি যুগ, তা 1210-এ কুতুবুদ্দিন আইবক থেকেও যদি আমরা ধরি 1206 বা 1210, আর মোহাম্মদ বিন তুগলক এই রাজধানী পরিবর্তন করেন 1327 সালে। তা প্রায় এই 117 বছরের ইতিহাসে রাজধানী দিল্লিতেই ছিল। সে প্রাচীনকাল থেকে মধ্যযুগেও আমরা দেখেছি ভারতবর্ষের রাজধানী দিল্লি, প্রাচীনকালের ইন্দ্রপ্রস্থ। দিল্লির একটা আলাদা গুরুত্ব রয়েছে। তাই সেই রাজধানী তিনি দিল্লি থেকে পরিবর্তন করে মধ্য ভারতের দেবগিরিতে নিয়ে যান এবং দেবগিরির নাম রাখেন দৌলতাবাদ। এবং এই প্রায় 700 মাইল পথ ছিল দিল্লি থেকে দেবগিরি। এই পথ প্রত্যেককে যেতে তিনি বাধ্য করেন, দিল্লির আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে যেতে বাধ্য করেন এই 700 কিলোমিটার পথ পায়ে হেঁটে। এবং এই যাওয়ার জন্য তিনি পথিকদের সুবিধার জন্য রাস্তার ধারে বৃক্ষরোপণ করেন, সরাইখানা স্থাপন করেন, আর প্রত্যেককে দিল্লি ছেড়ে দেবগিরিতে যাওয়ার নির্দেশ দেন। মোহাম্মদ বিন তুগলকের সময়ে ইবন বতুতা বলে এক ঐতিহাসিক বা পর্যটক আফ্রিকার তানজিবার থেকে এসেছিলেন ভারতবর্ষে এবং 10 বছর দিল্লিতে ছিলেন। দিল্লির প্রধান কাজী ছিলেন তিনি, ইবন বতুতা। তিনি রিহালা বা কিতাব উল রিহালা বলে একটি গ্রন্থ লেখেন। এই রিহালা গ্রন্থে থেকে জানা যায় বা ইবন বতুতা লিখেছেন যে দিল্লিতে একজন খোড়া মানুষ এবং একজন অন্ধ মানুষ, এই দুই ব্যক্তি তারা দেবগিরিতে যেতে চাইছিল না। সুলতান এই খোড়া মানুষটিকে মৃত্যুদণ্ড দেন এবং অন্ধ মানুষটিকে টেনে হিঁচড়ে দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যাওয়ার আদেশ দেন। দেবগিরিতে যাওয়ার এত কিছু ঘটনা কেন মোহাম্মদ বিন তুগলক করতে গেলেন, রাজধানী কেন পরিবর্তন করতে গেলেন, এটা একটা মূল বিষয়। তা রাজধানী পরিবর্তনের অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে জিয়াউদ্দিন বার্নি তার লেখা তারিখে ফিরোজশাহী থেকে আমরা কয়েকটি কারণের কথা জানতে পারি। যেমন প্রথম কারণ ছিল মঙ্গল আক্রমণ। তা আমরা প্রথমেই দেখেছি সুলতানি যুগের প্রথম দিক থেকেই মঙ্গল আক্রমণ কিন্তু বারে বারে হয়েছে। সেই ইলতুৎমিশের সময় চেঙ্গিস খান, এর পরবর্তীতে বলবানের সময় একাধিক আক্রমণ হয়েছে, তার পুত্র মোহাম্মদ মারা যাচ্ছেন সেই মঙ্গল আক্রমণ ঠেকাতে গিয়ে। এই খলজি বংশের যিনি প্রতিষ্ঠাতা সেই ফিরোজ খলজি, তার সময়ও মঙ্গল নেতা হলাগুর পৌত্র আবদুল্লাহ প্রায় 1.5 লাখ সেনা নিয়ে, মঙ্গল সেনা নিয়ে ভারতবর্ষে আসছেন। কিছু থেকে যাচ্ছেন উলুগ খাঁর অধীনে এবং তারা নাম ধারণ করছেন নব মুসলমান। আলাউদ্দিন খলজিরা আবার এদেরকে হত্যা করছেন এবং আলাউদ্দিন খলজির সময়ে প্রায় 8 বার মঙ্গল আক্রমণ হচ্ছে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালেও কিন্তু মঙ্গল আক্রমণ হয়েছিল। তরমা শিরিন বলে এক ব্যক্তি, তিনি মানে মঙ্গল নেতা, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারত আক্রমণ করেন। মোহাম্মদ বিন তুগলক তার সাথে যুদ্ধ না করে প্রচুর অর্থ দিয়ে তাকে ফিরিয়ে দেন। তাই এই রাজধানী পরিবর্তনের পিছনেই এই মঙ্গল আক্রমণ একটা প্রধান কারণ ছিল। কারণ দিল্লি ছিল ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত বরাবর, খুব কাছে, ফলে মঙ্গলরা খুব সহজেই দিল্লি আক্রমণ করতে পারে। তাই মঙ্গলদের হাত থেকে দিল্লি বা রাজধানীকে সুরক্ষিত করার জন্য ভারতবর্ষের রাজধানী একেবারে ভারতবর্ষের মধ্য ভারতে অবস্থিত এই দেবগিরিতে তিনি নিয়ে আসেন, উত্তর ভারত থেকে প্রায় 700 মাইল দূরে। তো এটাই ছিল প্রথম কারণ। এছাড়া আরও অনেক কারণ রয়েছে। যেমন এখানে ইবন বতুতা বলছেন যে দিল্লির অনেক ব্যক্তি সুলতানের কাছে কুরুচিকর কিছু পত্র পাঠাতেন। সুলতান এই দিল্লিবাসীদেরকে জব্দ করার জন্য তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন। আবার এখানে ডক্টর মেহেদি হোসেন, ডক্টর হাবিব উল্লাহ, ডক্টর ইরফান হাবিব, এনাদের মতো ঐতিহাসিকরা বলছেন যে দক্ষিণ ভারতে মুসলিম যে সভ্যতা তারা একটা বিস্তার ঘটাতে চেয়েছিলেন এবং মুসলিম ভারতে আলাদাভাবে একটি শাসন কেন্দ্র তিনি স্থাপন করতে চেয়েছিলেন। তা এটা একটা দিক ছিল। এছাড়া দক্ষিণ ভারতে ছিল অনেক সম্পদ, সেই সম্পদগুলোকে তিনি নিজের সাম্রাজ্যের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন। এই সমস্ত দিক দিয়ে বিবেচনা করে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে নিয়ে আসেন 1327 সালে। দেবগিরিতে রাজধানী করার পর কিছুদিনের মধ্যেই সুলতান বুঝতে পারেন যে কত বড় ভুল তিনি করে ফেলেছেন। কারণ রাজধানী হিসেবে দিল্লির যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু দেবগিরিতে নেই। ফলে তিনি পুনরায় সিদ্ধান্ত বদল করেন এবং দেবগিরি থেকে রাজধানী আবারও দিল্লিতে নিয়ে আসেন।
আবারও মানুষকে সেই দেবগিরি ছেড়ে দিল্লিতে আসতে হয় 700 মাইল পথ পায়ে হেঁটে। ফলে মানুষের চরম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, কারণ এই রাজধানী পরিবর্তনের সময়টা ছিল একেবারে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে এই পথ কষ্টে অনেক মানুষের মৃত্যু হয়। এই কারণে অনেক ঐতিহাসিক, সমকালীন ঐতিহাসিক তার সমালোচনা করেছেন, বিরূপ মন্তব্য করেছেন। কিন্তু রাজধানী পরিবর্তনের পিছনে কিন্তু যুক্তিসিদ্ধ কারণ ছিল। এরপরে আমরা দেখব যে তাম্র মুদ্রা প্রবর্তন। সোনার উপর টাকা রয়েছে, কিন্তু তিনি নতুন করে তাম্র মুদ্রা চালু করতে চেয়েছিলেন, কারণ সেই সময় রূপার সংকট দেখা দিয়েছিল ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে। চীনের যে কুবলাই খা, চীনের শাসক ছিলেন, সেই কুবলাই খা পর্যন্ত তামার মুদ্রা চালু করেন। কিন্তু তামার মুদ্রা ঠিকই আছে, কিন্তু তামার প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে একটা 100 টাকার নোট, হয়তো কাগজটার দাম 10 টাকা, কিন্তু ওই টাকার ভ্যালুটা 100 টাকা। তাহলে 100 টাকার প্রতীক ওই কাগজটি। তাহলে এইভাবে তিনি একটা প্রতীকী যে মুদ্রা, যেটা এখন বর্তমান ভারতবর্ষে রয়েছে, সারা পৃথিবী জুড়ে রয়েছে, এই ধারণা, এই কনসেপ্ট তার মাথায় এসেছিল প্রথম। তিনি একটা বৈজ্ঞানিক বৈপ্লবিক চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন এই মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে। তামার প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। তিনি দোকানি নামে একটি প্রতীকী মুদ্রা চালু করেন, যেহেতু রূপার সংকট চলছে তাই তামার মুদ্রা চালু করেন। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল, তামার মুদ্রা চালু করার সময় যে নিরাপত্তার প্রয়োজন হয়, যে সুরক্ষা দরকার হয় এই মুদ্রাটার, সেই ব্যবস্থা তিনি নেননি। ফলে ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে জাল মুদ্রা তৈরি হতে থাকে, তামার জাল মুদ্রা। মানুষ দোকান থেকে কোনো জিনিস কিনতে গেলে বাড়িতে টাকা পয়সা বানিয়ে সেই টাকা দিয়ে জিনিসপত্র ক্রয় করতে থাকে। সারা দেশ জাল টাকায় ভরে যায়। ফলে বাধ্য হয়ে সুলতান তার রাজকোষ থেকে সোনার উপর টাকার বিনিময়ে এই জাল টাকা সব তুলে নেন। এই মুদ্রা সংস্কার করতে গিয়ে তিনি এক খুব বেকায়দায় পড়েন এবং প্রচুর অর্থ ব্যয় করতে হয় এই সমস্যার সমাধান করতে। এরপরে আমরা দেখব খোরাসান অভিযান। তা খোরাসান মানে ইরাক, ইরান তিনি জয় করার পরিকল্পনা করেছিলেন এবং এই কারণে তিনি অনেক অর্থ ব্যয় করে অস্ত্রশস্ত্র তৈরি করেন বা কেনেন বা তৈরি করেন, এবং এখানে অনেক দামি ঘোড়াও তিনি সংগ্রহ করেন। প্রায় 4 লক্ষ এক সেনাবাহিনী, 4 লক্ষ সেনার এক সেনাবাহিনী তিনি রেজিমেন্ট তৈরি করেছিলেন এবং 1 বছর ধরে তাদের ভরণ পোষণ দেওয়া সব কিছু তিনি করেছিলেন। বিরাট এক বাহিনী তৈরি করেছিলেন শুধুমাত্র খোরাসান আর ইরাক জয় করার জন্য। তারপরে 1 বছর পর একটি অজানা কারণে তিনি এই খোরাসান অভিযান পরিকল্পনাটা বাতিল করে দেন। এই কারণে জিয়াউদ্দিন বারানি কিন্তু সেই সময় তাকে খুবই সমালোচনা করেছিলেন। খোরাসান পরিকল্পনার পর তিনি কারাজল অভিযান করেন। তা কারাজল ছিল যেটা বর্তমানে কুমায়ুন এবং গাড়োয়াল রাজ্য, হিমালয়ের পাদদেশে উত্তর ভারতে রয়েছে এই কুমায়ুন গাড়োয়াল রাজ্য, যেটা সুলতানি সাম্রাজ্যের বাইরে ছিল। এরা পার্বত্য উপজাতি, কিন্তু এরা এই পার্বত্য উপজাতি ঘন ঘন সুলতানি সাম্রাজ্যের অভ্যন্তরে এসে বিভিন্ন জায়গায় হানা দিত, লুটতরাজ করত। এছাড়া মোহাম্মদ বিন তুগলকের যারা বিরোধী, যারা রাষ্ট্রদ্রোহী, তারা এই কারাজল বা এই কুমায়ুন গাড়োয়াল রাজ্যে এসে তারা আশ্রয় নিত। এই কারণে মোহাম্মদ বিন তুগলক এই গাড়োয়াল কুমায়ুন রাজ্য অর্থাৎ এই কারাজল অভিযান করেন শুধুমাত্র পার্বত্য জাতিকে শায়েস্তা করার জন্য। অনেকে বলছেন যে তিনি চীন অভিযান করার পরিকল্পনা করেছিলেন। কারাজল রাজ্যটি জয় করে তার উপরেই হিমালয় পর্বত পার করে চীন সাম্রাজ্য, সেই চীন জয়ের পরিকল্পনা হিসেবে তিনি কারাজল অভিযান করেন। তা কারাজল অভিযানের পিছনে অনেকগুলি কারণ রয়েছে। তা কারাজল অভিযানে তিনি মালিক খসরু বলে এক ব্যক্তিকে নেতৃত্ব দিয়ে সেনাপতি করে তিনি একটা বড় রেজিমেন্ট বা সেনাবাহিনী তিনি পাঠিয়েছিলেন এই কারাজলে। কিন্তু সেই সময় এই পার্বত্য অঞ্চলে ঝড় বৃষ্টি এবং তুষারপাত দেখা দেয়, প্রবলভাবে দেখা দেয় আবার, এবং এই সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এই তুষারপাত এবং ঝড় বৃষ্টিতে। তার উপরে যে পার্বত্য উপজাতি তারা আক্রমণ চালায়, ফলে অধিকাংশ সেনার মৃত্যু হয়। আর যারা ফিরে আসে দিল্লিতে ব্যর্থ হয়ে, তাদেরকেও সুলতান ক্রুদ্ধ হয়ে তাদেরকেও কিন্তু হত্যা করেন। ফলে এই কারাজল অভিযান এবং খোরাসান অভিযান, দুটি অভিযানই তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এবং তার সম্মান নষ্ট হচ্ছে। কারণ এই যে বাহিনী তিনি তৈরি করেছিলেন, 4 লাখ সেনার একটি বাহিনী, এই বাহিনী তিনি ভেঙে দেন। যখন তিনি খোরাসান অভিযান পরিকল্পনা বাতিল করছেন, তখন সেনাবাহিনীটাকেও তিনি ভেঙে দিচ্ছেন। ফলে বহু মানুষ বেকার হয়ে যাচ্ছে, ফলে সাম্রাজ্যের মধ্যে তার যে জনপ্রিয়তা সেটা নষ্ট হচ্ছে।
তো এই ছিল তার পরিকল্পনাগুলো এক কথায়। এবং পরিকল্পনাগুলো কেন নিচ্ছেন, পরিকল্পনাগুলো কি আছে তার ডিটেলস, এবং পরিকল্পনাগুলো কেন ব্যর্থ হচ্ছে সেই দিকগুলো। প্রতিটা পরিকল্পনা ছিল যুগান্তকারী, মহান পরিকল্পনা বলা হয় এগুলোকে, কিন্তু সেই পরিকল্পনাগুলো শুধুমাত্র প্রয়োগ দক্ষতার অভাবে এগুলো ব্যর্থ হচ্ছে। এই কারণে এলফিন স্টোন, বিদেশি ঐতিহাসিক এলফিন স্টোন মোহাম্মদ বিন তুগলককে বলছেন বিকৃত মস্তিষ্ক, উন্মাদ, আর তাকে সমর্থন করছেন ভিনসেন্ট স্মিথ, এডওয়ার্ড টমাস হ্যাভেল এবং উলসলি হেগ। তবে সেই সময় যে ঐতিহাসিক ছিলেন ইবন বতুতা, তার রাজসভাতে বসেছিলেন 10 বছর, তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলককে বলে গেছেন যে একজন সৎ ব্যক্তি, প্রজাহিতৈষী দয়ালু রাজা ছিলেন তিনি, সত্যনিষ্ঠ ব্যক্তি ছিলেন এই মোহাম্মদ বিন তুগলক। বর্তমানের যে সমস্ত আধুনিক ঐতিহাসিকরা রয়েছেন, যেমন ডক্টর মেহেদি হোসেন, ডক্টর নিজামি এবং এখানে গার্ডনার ব্রাউন, এনারা বলছেন যে মোহাম্মদ বিন তুগলক ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ সুলতান, শ্রেষ্ঠ শাসক ছিলেন সেই সময়। অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন তুগলকের মধ্যে বিভিন্ন যে চারিত্রিক গুণ, সেগুলো ছিল পরস্পর বিরোধী, অর্থাৎ তার মধ্যে বিভিন্ন পরস্পর বিরোধী চারিত্রিক গুণের একটা সংমিশ্রণ ঘটেছিল, যাকে আমরা বলবো এ মিক্সচার অফ অপোজিট। রমেশচন্দ্র মজুমদার এই কারণে বলছেন যে মোহাম্মদ বিন তুগলকের মধ্যে বিভিন্ন চারিত্রিক গুণের একটা সমাহার ছিল। স্টানলি লেনপুল একটা শেষ কথা তিনি বলছেন যে মোহাম্মদ বিন তুগলকের যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল তা ছিল মহান পরিকল্পনা, অর্থাৎ তার এই পরিকল্পনা যে ব্যর্থ হয়েছে, এই যে বিফলতা, এই বিফলতা ছিল মহান উত্তরণের বিফলতা। তা এই ছিল 20 নম্বরের অ্যান্সারের একটা ডিসকাশন। আমি এর যে 20 নম্বরের অ্যান্সার রয়েছে সেটা এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। DSCC7 বা DS7 বা CC4, 20 নম্বরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনাগুলির মূল্যায়ন করো। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তার পুত্র অসাধারণ ব্যক্তিত্ব ও সৃজনী শক্তির অধিকারী জুনা খা মোহাম্মদ বিন তুগলক দিল্লির মসনদে বসেন। নানা শাস্ত্রজ্ঞ উদার ধর্মনিরপেক্ষ এই শাসক প্রচলিত গণ্ডির মধ্যে থেকে দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের পরিবর্তে নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করে তার শাসন প্রতিভাকে বিকশিত করতে অধিক আগ্রহী ছিলেন। তার ধর্মনিরপেক্ষতার কারণে গোঁড়া ধার্মিকরা তাকে যুক্তিবাদী আখ্যা দিয়েছেন। জিয়াউদ্দিন বার্নি সুলতান মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা হিসেবে যেসব কর্মসূচি উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী পরিবর্তন, প্রতীকী মুদ্রার প্রচলন, খোরাসান অভিযান। এই সংস্কারগুলি ঐতিহাসিক তথ্যগুলি পৃথকভাবে বিশ্লেষণ করলে তার সম্পর্কে প্রচলিত ধারণার ঐতিহাসিক সদুত্তর পাওয়া যাবে। এরপর দেখো প্যারা করে যে তার সম্পর্কে জানতে গেলে যে সমস্ত ঐতিহাসিক সোর্সগুলো রয়েছে সেগুলো একটু এখানে দেওয়া হয়েছে। মোহাম্মদ বিন তুগলকের কার্যকলাপ ও ব্যক্তিগত জীবন দর্শন আলোচনায় নিম্নলিখিত ঐতিহাসিক উপাদানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউদ্দিন বার্নির তারিকি ফিরোজশাহী, ইসামির ফুতুহ ই সালাতিন, ইবন বতুতার রেহলা, আমির খসরুর তুগলকনামা, শামস ই সিরাজ আফিফের তারিকি ফিরোজশাহী এবং সুলতান ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী প্রভৃতি। প্রথম যে সংস্কারটি রয়েছে দেখো দোয়াবের রাজস্ব বৃদ্ধি 1325 থেকে 27। সিংহাসনে আরোহণের পর মোহাম্মদ বিন তুগলকের গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক সংস্কার হলো দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি। এক নির্দেশ জারি করে তিনি বিভিন্ন প্রদেশের আয় ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। তার এই ভূমি ব্যবস্থা হঠকারিতা ও উদাসীনতার দৃষ্টান্ত রূপে সমালোচিত হয়েছে। তার সমসাময়িক লেখক বার্নি বলেছেন দোয়াবের রাজস্বের পরিমাণ 10 থেকে 20 গুণ বৃদ্ধি করা হয়েছিল। ফেরিস্তা বলেছেন রাজস্ব 3 থেকে 4 গুণ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এই সময় দোয়াবে দুর্ভিক্ষ চলছিল। তবুও সুলতান তার নতুন নীতি অনুযায়ী রাজস্ব আদায়ের ফলে জনসাধারণের অশেষ সর্বনাশ ও দুর্গতি দেখা দেয়। প্যারা করে দেখো বার্নির বিবরণ সম্পর্কে আধুনিক ঐতিহাসিকরা সন্দেহ প্রকাশ করেছেন। ব্রাউনের মতে দোয়াবে আরোপিত করভার খুব বেশি ছিল না এবং বার্নির বিবরণে অতি রঞ্জিত হয়েছে। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন বার্নি নিজস্ব মাতৃভূমিকে এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করেন, ফলে তিনি এই মন গড়া চিত্র এঁকেছেন।
অর্থাৎ বারানির যে হোমল্যান্ড ছিল কিন্তু দোয়াব অঞ্চল। ডক্টর সতীশচন্দ্র ও ডক্টর আর.পি. ত্রিপাঠী বলেছেন মোহাম্মদ তুগলকের রাজস্বের পরিমাণ কখনোই আলাউদ্দিন খলজি কর্তৃক আরোপিত 50% বেশি ছিল না। যাই হোক, অধিকাংশ গবেষক মনে করেন মোহাম্মদ বিন তুগলকের এই সিদ্ধান্ত জনসাধারণের দুর্দশার কারণে হয়েছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, সামগ্রিকভাবে সুলতানের দ্বারা গৃহীত এই পদক্ষেপ ছিল অত্যন্ত নিন্দনীয় এবং এর প্রয়োগ পদ্ধতি ছিল অত্যন্তভাবে কঠোরতায় পরিপূর্ণ। প্যারা করে মোহাম্মদ বিন তুগলকের দোয়াবে রাজস্ব বৃদ্ধির তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের উদ্ভব হয়েছে। তবে ডক্টর আগা মেহেদি হোসেন মনে করেন খোরাসান অভিযানের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর কর বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। প্যারা করে জনসাধারণের দুর্দশা মোচনের জন্য সুলতান তাদের অর্থ, খাদ্য ও বলদ সাহায্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন। জলের অভাব মেটানোর জন্য সরকারি খরচে বহু কূপ ও খনন করেন। অবশ্য তার এই সব কল্যাণমূলক ব্যবস্থা সময়োচিত না হওয়ার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হলেও সুলতানের উদ্যোগ ছিল প্রশংসনীয়। কৃষি উন্নয়নের ব্যাপারে মোহাম্মদের যে আন্তরিকতা ছিল তার একটি দৃষ্টান্ত হলো দেওয়ান-ই-কোহ নামক স্বতন্ত্র কৃষি দপ্তর প্রতিষ্ঠা। এই দপ্তরের কাজ ছিল নির্দিষ্ট এলাকায় কৃষি উৎপাদনের জন্য সরকারি অনুদান ও ঋণ দান করা। প্রথমে এজন্য 60 বর্গ মাইল জমি নির্দিষ্ট করা হয়। সেখান থেকে ফসল উৎপাদনের জন্য গরিব চাষিদের উৎসাহ দেওয়া হয়। অবশ্য এক্ষেত্রে সুলতান সাফল্য থেকে বঞ্চিত হন। এই ব্যর্থতার কারণগুলি হলো, প্রথমত, সুলতান পরীক্ষামূলকভাবে আবাদের জন্য যে অঞ্চলটিকে বেছেছিলেন তা আদৌ কৃষিকাজের উপযোগী ছিল না। দ্বিতীয়ত, প্রকল্পটির সফল রূপায়ণের জন্য দক্ষ নজরদারির প্রয়োজন ছিল আবশ্যিক, কিন্তু মোহাম্মদের কৃষি দপ্তর আগাগোড়া এই কাজে উদাসীন ছিল। তৃতীয়ত, কৃষির উন্নয়নের জন্য যে অর্থ কৃষকদের দেওয়া হতো তার বেশিরভাগ কৃষকরা কৃষিকাজে লাগাতো না। চতুর্থত, যে কোনো উদ্ভাবনমূলক সংস্কার কর্মসূচির সফল রূপায়ণের জন্য যে সংগঠিত ও দক্ষ কর্মমণ্ডলীর প্রয়োজন ছিল সেহেতু তারা ছিল অনেক অনুদার। ডক্টর শ্রীবাস্তব বলেছেন, এইভাবে ভূমি রাজস্বের ইতিহাসে একটি অন্যতম শ্রেষ্ঠ পরিকল্পনা শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছিল। পরে যে পরিকল্পনাটি রয়েছে দেখো, রাজধানী স্থানান্তর। সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসনতান্ত্রিক পরীক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী পরিবর্তন। এটি বিতর্কমূলকও বটে। তার রাজধানী স্থানান্তর হয় 1326 থেকে 27 থেকে শুরু করে 1335 থেকে 36 খ্রিস্টাব্দ পর্যন্ত। বার্নি, ইবন বতুতা, ইসামির প্রমুখের বিবরণ থেকে সুলতানের এই স্থানান্তরকরণ সম্পর্কে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্যারা করে দেখো, বার্নি বলেছেন, সুলতান ভৌগোলিক পরিস্থিতির বিচারে দিল্লির তুলনায় অধিকতর একটি কেন্দ্রীয় অঞ্চলে রাজধানী স্থাপনের কথা চিন্তা করেন। অবশ্য এজন্য তিনি দেবগিরিকে বেছে নিয়েছিলেন। ইবন বতুতার মতে দিল্লির অধিবাসীরা সুলতানের প্রতি বিরূপ ছিলেন, তাই তাদের জব্দ করার জন্য তিনি দিল্লি থেকে প্রজাদের দেবগিরি বা দৌলতাবাদে প্রেরণ করেন। ইসামিও বলেছেন যে দিল্লির অধিবাসীদের সুলতান শত্রু বলেই মনে করতেন, তাই তাদের জন্য তিনি রাজধানী স্থানান্তর করেন। গার্ডনার ব্রাউনের মতে অর্থনৈতিক সচ্ছলতা রাজধানী স্থানান্তরে দায়ী ছিল। উত্তর পশ্চিম স্থল বাণিজ্যের ফলে জল বাণিজ্য বন্ধ হয়েছিল। ফলে দক্ষিণ ভারতে বন্দরের আধিক্য হেতু বাণিজ্যের শ্রীবৃদ্ধি বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ সাম্রাজ্যের ভারসাম্য উত্তর দক্ষিণে স্থানান্তরিত হয়েছে। প্যারা করে দেখো, সুলতান দাক্ষিণাত্যের শান্তি শৃঙ্খলা স্থাপনের উদ্দেশ্যে দৌলতাবাদে সাম্রাজ্যের দ্বিতীয় শাসন ব্যবস্থার কেন্দ্র স্থাপন করতে চান। মোহাম্মদ হাবিব বলেছেন, রাজনৈতিক নয়, ধর্মীয় সামাজিক কারণ সুলতানকে রাজধানী স্থানান্তরে বাধ্য করে। অধ্যাপক সতীশচন্দ্র বলেছেন, সুলতান দিল্লির সকল বাসিন্দাকে দৌলতাবাদে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করেননি। প্যারা করে দেখো, দৌলতাবাদে বিস্তীর্ণ এলাকা জুড়ে সুলতান বিভিন্ন সম্প্রদায়ের জন্য ভিন্ন ভিন্ন উপনগরী গড়ে তোলেন। বাজার, স্নানাগার, মসজিদ, বেকারি প্রভৃতি গড়ে তোলেন, যাতে স্বনির্ভর হয়ে জনগণ নিজেদের চাহিদা মেটাতে পারে। তাই সুলতানের অনুপস্থিতিতে দৌলতাবাদ জনবহুল নগরী ছিল। অর্থাৎ সুলতান সেখানে রাজধানী নিয়ে যাওয়ার আগেই কিন্তু এগুলো গড়ে তুলেছিলেন, আগে থেকেই সেটা জনবহুল নগরী ছিল। এখন প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ দুটি রাজধানী স্থাপন করেছিলেন কিনা। মাসালিক-ই অবসর গ্রন্থের বিবরণ এবং 1330 থেকে 31 খ্রিস্টাব্দে খোদিত দুটি মুদ্রার ভিত্তিতে মনে করা হয় দিল্লি ছিল মোহাম্মদের প্রাচীন রাজধানী এবং দৌলতাবাদ ছিল দ্বিতীয় রাজধানী। মুদ্রা দুটিতে তাকতামা-ই দিল্লি এবং তাকতামা-ই দৌলতাবাদ শব্দ দুটি ব্যবহার করে দুটি রাজধানীর অস্তিত্ব স্বীকার করা হয়েছে বলে আধুনিক গবেষকরা মনে করেন। তবে পিটার জ্যাকসন বলেছেন, দিল্লি ও দৌলতাবাদ
এই দুই জায়গায় রাজধানী থাকলেও প্রকৃতিগত দিক থেকে এদের পার্থক্য ছিল। তিনি বলেছেন দিল্লি ছিল সামরিক রাজধানী এবং দৌলতাবাদ ছিল রাজনৈতিক রাজধানী। প্যারা করে, তবে দেবগিরিতে রাজধানী স্থানান্তর সাম্রাজ্যের পক্ষে কল্যাণকর হয়নি। সুলতান তা বুঝতে পেরে দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন। লেনপুল তাই বলেছেন এটি ছিল সুলতানের রাজনৈতিক অদূরদর্শিতার প্রথম বহিঃপ্রকাশ। প্যারা করে, তবে কিছু সুফলও ছিল। সতীশচন্দ্র বলেছেন এর ফলে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে এক সাংস্কৃতিক সমন্বয় স্থাপিত হয়। ডক্টর নিজামী মনে করেন মোহাম্মদ বিন তুগলক কর্তৃক দৌলতাবাদে মুসলিম জনসমাবেশের পরোক্ষ ফল ছিল বাহমনি রাজ্যের সৃষ্টি। পয়েন্ট মুদ্রা সংস্কার, মানে পরের যে সংস্কারটি রয়েছে 3 নম্বর। মোহাম্মদ বিন তুগলকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা ছিল 1329 থেকে 30 খ্রিস্টাব্দে রূপা ও সোনার পরিবর্তে তামার প্রতীকী মুদ্রা চালু করা। প্রতীকী মুদ্রার ধাতুগত বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। তিনি সোনা ও রূপার টঙ্কার সমমানে এই প্রতীকী মুদ্রা চালু করেন। প্যারা করে মোহাম্মদ বিন তুগলকের এই মুদ্রা প্রবর্তনের কারণ সম্পর্কেও বিতর্ক আছে। বার্নি লিখেছেন সুলতান রাজকোষের শূন্যতা দূর করার জন্য প্রতীকী মুদ্রা চালু করেছেন। ডক্টর নিজামী বার্নির মতকে কিছুটা সমর্থন করে বলেছেন খোরাসান ও কারাজল অভিযানের ফলে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল সত্য, কিন্তু রাজকোষ পুরোপুরি নিঃশেষিত হতো তাহলে জনসাধারণ ও বিদেশিগণ এই মুদ্রা নিতে যখন অস্বীকার করে তখন তিনি রূপা ও সোনার মুদ্রা দিয়ে পূরণ করতে পারতেন না। পিটার জ্যাকসন বলেছেন কারাজল ও নগরকোট আক্রমণ করেছিলেন মুদ্রার জন্য। মুদ্রা বিশারদ নেলসন রাইট মনে করেন 14 শতকে বিশ্বব্যাপী রৌপ্য মুদ্রার সংকট দেখা দিয়েছিল, তাই মুদ্রা ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য ব্রোঞ্জ মুদ্রার প্রবর্তনে উদ্যোগী হন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তামার মুদ্রা, আবার কখনো বলা হচ্ছে ব্রোঞ্জ মুদ্রা। এই জন্য মুদ্রার ধাতুগত মান নিয়ে কি বিতর্ক আছে। ডক্টর সতীশচন্দ্র ও আগা মেহেদি হোসেন উক্ত মতকে সমর্থন করেছেন। মহৎ উদ্দেশ্য নিয়ে সুলতান এই মুদ্রা ব্যবস্থা চালু করলেও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। ঐতিহাসিকরা এই ব্যর্থতার কারণ উল্লেখ করেছেন। প্রথমত, মুদ্রা বিশারদ এডওয়ার্ড টমাস লিখেছেন টাকশালে তৈরি মুদ্রা এবং বেসরকারিভাবে তৈরি মুদ্রার মধ্যে কোনো প্রভেদ ছিল না, অর্থাৎ মুদ্রা সহজলভ্যতা এবং সরকারি নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ায় এই ব্যবস্থা ব্যর্থ হয়। দ্বিতীয়ত, টাকশালের মধ্যে মুদ্রা পরিদর্শনের অভাবে হেতু এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তৃতীয়ত, মুদ্রা ব্যবস্থার মধ্যে সোনা ও রূপার কৃত্রিম ব্যবস্থা দায়ী ছিল। টাকশালের মুদ্রা তৈরির সীমা সরকার বেঁধে দেয়নি, ফলে জাল নোটের সাম্রাজ্য ভরে যায়। চতুর্থত, হাবিব লিখেছেন সেখানে মানুষ সোনা রূপার মুদ্রা গ্রহণ করার সময় ধাতুর পরীক্ষা করে নিত। ব্রোঞ্জগুলি মিশ্র ধাতু দিয়ে তৈরি হতো, কিন্তু জনগণ গ্রহণ করার সময় কোনো পরীক্ষা করতো না, ফলে জাল মুদ্রার প্রসার রোধ অসম্ভব হয়ে পড়ে। সুলতান তার এই ব্যবস্থার করুণ পরিণতি লক্ষ্য করে 3 বছরের মধ্যে তা প্রত্যাহার করে নেন। কিন্তু একথা বলতেই হবে পরিকল্পনা হিসাবে এটি ছিল অত্যন্ত আধুনিক। ডক্টর মেহেদি হোসেন তাই বলেছেন অন দ্য হোল কোয়াইট গুড অ্যান্ড স্টেটম্যান লাইক। উলসি হেগো বলেছেন উপযুক্ত ব্যবস্থা নিলে এই নীতি ব্যর্থ হতো না। পরে যে সংস্কারটি দরকার রয়েছে সামরিক সংস্কার, অর্থাৎ কারাজল এবং খোরাসান অভিযান। মোহাম্মদ বিন তুগলক একদা বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। তার বিভিন্ন অভিযানের মধ্যে অন্যতম হলো খোরাসান ও ইরাক জয়ের পরিকল্পনা। এই অভিযানের জন্য তিনি বিপুল অর্থ ব্যয় করে অনেক উন্নত মানের অস্ত্রশস্ত্র ও ঘোড়া সংগ্রহ করেন। তিনি 3,70,000 সেনার একটি সৈন্যবাহিনী গড়ে তুলে 1 বছর ধরে তাদের ভরণ পোষণ করেন, কিন্তু শেষ পর্যন্ত তার এই পরিকল্পনাটি বাতিল করা হয়। সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি এজন্য তার সমালোচনা করেছেন, কিন্তু আধুনিক ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ সুলতানের এই পরিকল্পনা গ্রহণ ও বর্জনের যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেছেন। মোহাম্মদ বিন তুগলক 1337 থেকে 38 খ্রিস্টাব্দে হিমালয়ের কোলে অবস্থিত কারাজল অর্থাৎ কুমায়ুন ও গাড়োয়াল রাজ্য অভিযান করেন। বার্নি বলেছেন যে সুলতান খোরাসান অভিযানের পূর্ব প্রস্তুতি হিসাবে কারাজল অভিযান করেন। ফেরিস্তা বলেছেন যে সুলতানের চীন অভিযানের অঙ্গ হিসেবে কারাজল জয়ের পরিকল্পনা করা হয়, কিন্তু সুলতানের কারাজল অভিযান ব্যর্থ হয়। তুষারপাত, ঝড় বৃষ্টি ও পার্বত্য জাতির আক্রমণে সুলতানি সেনাদল বিশৃঙ্খল হয়ে পড়ে, অধিকাংশ সেনার মৃত্যু হয়, বাকিরা দিল্লি ফিরে এলে তাদের হত্যা করা হয়। কারাজলের ব্যর্থ অভিযানে রাজকোষের বিপুল অর্থ ব্যয়িত হয়। ব্যর্থতার ফলে সুলতানের যথেষ্ট মর্যাদা নষ্ট হয়। প্যারা করে মোহাম্মদ বিন তুগলক ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসের এক অদ্ভুত ব্যক্তিত্ব। তার মধ্যে একদিকে যেমন বহুমুখী গুণের সমন্বয় ও ধর্মনিরপেক্ষতার আদর্শ দেখা যায়,
অন্যদিকে তেমনি দেখা যায় সীমাহীন নৃশংসতা ও খামখেয়ালিপনা। বার্নি তাকে রক্তপিপাসু, নিষ্ঠুর ও অধার্মিক বলে আখ্যা দিয়েছেন। আধুনিক ঐতিহাসিক এলফিন স্টোন তাকে উন্মাদ ও বিকৃত মস্তিষ্ক বলে অভিহিত করেছেন। ভিনসেন্ট স্মিথ, এডওয়ার্ড টমাস, হ্যাবেল, উলসলি হেগ প্রমুখ এই অভিমত সমর্থন করেছেন। অন্যদিকে ইবন বতুতা তাকে বিনয়ী, সত্যনিষ্ঠ ও উদার বলে মন্তব্য করেছেন। ডক্টর মেহেদি হোসেন, ডক্টর নিজামি অর্থাৎ খালিক আহমেদ নিজামি, ডক্টর গার্ডনার ব্রাউন প্রমুখ তাকে এই যুগের শ্রেষ্ঠ সম্রাট বলে মনে করেন। সমকালীন সম্রাটদের পানাদোষ বা চারিত্রিক ত্রুটির কলঙ্ক তাকে স্পর্শ করতে পারেনি। আসলে মোহাম্মদ বিন তুগলকের মধ্যে পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ, এ মিক্সচার অফ অপোজিটস ঘটেছিল। তিনি একদিকে ছিলেন নিষ্ঠুর, অপরদিকে উদার, একদিকে বিনয়ী, অন্যদিকে উগ্র ও দাম্ভিক। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে তিনি সিটগ্রস্ত বা উন্মাদ ছিলেন না, তবে নিঃসন্দেহে তার মধ্যে বৈপরীত্যের সমাবেশ ঘটেছিল। ঐতিহাসিক স্টানলি লেনফুল বলেছেন যে মোহাম্মদ বিন তুগলকের বিফলতা ছিল এক মহান উত্তরণের বিফলতা মাত্র। তো এই ছিল মোহাম্মদ বিন তুগলকের ওপরে কোয়ালিটি স্ট্যান্ডার্ড নোট 20 নম্বরের 1000 ওয়ার্ডে। এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও বা কলেজে প্রজেক্ট দিলে এটা লিখতে পারবে, সেই হিসাবে নোটসটাকে তোমরা সংগ্রহ করতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।